নমস্কার, আমি কবির কথা বলছি। আজকে যে এপিসোডটি দেখবেন, আমি আমার প্রিয় দর্শক যারা আমার পরিবার, তাদেরকে, আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার, আমার প্রত্যেক দর্শক আমার পরিবারের মতোই, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, দয়া করে আজকে এই দলবদল, এই ফুল বদল, এই পতাকা বদলের আবহে এই প্রতিবেদনটি দয়া করে দেখুন, একটু সময় দিয়ে দেখুন। গুজরাট থেকে হেঁটে বর্ধমান, হেঁটে কি অমানসিক যন্ত্রণা, কি অমানসিক লড়াই, এবং কি অমানসিকই বলছি, কি অমানসিক কমিটমেন্ট যখন এই প্রতিকুর রহমানের মতো এলিমেন্ট এরা দলবদল করে, দমবন্ধ হয়ে আসে, তখন এরা খোলা হাওয়ায় শ্বাস নিতে শেখায়। দেখুন প্রতিবেদনটি, আমি আমার চ্যানেলে আগেও আপলোড করেছিলাম। আমার মনে হলো যে আজকের এই দলবদল, এই এসআইআর, এই আবহে দেখুন, এই বেনাগরিক করে দেওয়ার জন্য। বেনাগরিক রাষ্ট্র আজকে করছে না, নাগরিকের মর্যাদা রাষ্ট্র দীর্ঘদিনই অসংখ্য মানুষকে, যারা কাজ করে, তাদেরকে ন্যূনতম সম্মানটুকু দেয়নি। দেখুন প্রতিবেদনটি, আগেও আপলোড করেছিলাম, আজকে আবার আপনাদের দেখার জন্য। আধ ঘন্টা সময় লাগবে, দেখুন। এবং যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন প্রতিবেদনটি, মানুষ দেখুক, মানুষ জানুক, সঙ্গে থাকুন। কথা আপনাদেরকে বলি, আমি শুনেছি এরকম ঘটনা অনেক, এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে এর আগেও আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু গুজরাট থেকে 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্বস্থলী যাওয়া, বর্ধমান জেলার একেবারে শেষ সীমান্ত, পায়ে ওই আঘাত এবং কাঁধে দুজন, সঙ্গে একজন মহিলা, একে ভাষায় ব্যাখ্যা করার কোনো ভাষা আমার জানা নেই। আমার শব্দকোষ সত্যি শূন্য। এবং পেটে দেওয়ার মতো শুধু কয়েকটা বিস্কুট এবং একটু জল এবং একটু বিড়ি। আমরা যখন বিভিন্ন বিষয়ে অভিযোগ করি না জীবনের কাছে, যে আমার এই নেই, আমার সেই নেই, তখন আমি এই মানুষগুলোর কথা ভাবি এবং ভেবে নিজেকে ইন্সপায়ার করার চেষ্টা করি। ওদের কথা আপনাদের কাছে নিয়ে আসার কারণ এটাই যে, দেখুন, মেইন স্ট্রিম মিডিয়ায় তো ওরা জায়গা পায় না, না পাওয়ারই কথা, কারণ ওরা বাজারের সঙ্গে আপোষ করে না। আমরা যারা অল্টারনেটিভ মিডিয়া, আমরা যদি ওদের কথা আপনাদের কাছে তুলে না ধরি, তাহলে আমি কিন্তু ওকে একটু গ্লোরিফাই করতে চাইছি না, কারণ ও নিজে থেকেই গ্লোরিফাইড। আমি শুধু চাই ওর কথা আপনাদের কাছে পৌঁছে দিই, এবং আমি নিজেও বারবার করে রিকল করে, যাতে নিজেকে বিভিন্নভাবে ইন্সপায়ার করা যায়। জীবনের ছোটোখাটো অনেক দুঃখ, অনেক হতাশা, অনেক না পাওয়া, সেগুলো নিয়ে আমরা খুব বেশি স্টাক হয়ে থাকি তো বিভিন্ন সময়ে। সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য ওরা কিন্তু আমাদের কাছে জলজ্যান্ত নিদর্শন। এবার এই দ্বিতীয় পর্বে যাব এই সাক্ষাৎকারের, একটা ছোট্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি। ওর নাম হচ্ছে সিপিএম, কিন্তু তৃণমূলটা করো না, না, আর করবেও না। না, যতদিন বেঁচে আছে এই পার্টি নিয়েই থাকবো, মরলে এই পার্টি নিয়েই মরব। কোন জীবনবোধে জারিত হলে ঠিক এই আত্মবিশ্বাস, এই আত্মনিয়ন্ত্রণ পাওয়া যায় আমি জানি না। এবং এই ধরনের মানুষেরা যে কোনো রাজনৈতিক দলেরই সম্পদ, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যারা নিঃস্বার্থভাবে দলটাকে এইভাবে, এদের হার দিয়েই তো দল তৈরি। এবং শরীফুল শেখের সঙ্গে কথা বলে আজকে আমি নিজে সমৃদ্ধ হলাম। আমি কখনো আপনাদেরকে এইভাবে অনুরোধ করি না যে সম্পূর্ণ পর্বটি শুনুন, তবে অনুরোধ করব আপনাদেরকে আজকে এই সম্পূর্ণ পর্বটি, সম্পূর্ণ প্রতিবেদনটি, সম্পূর্ণ সাক্ষাৎকারটি দয়া করে শুনুন। এবং আমার বিশ্বাস আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে ওর অভিজ্ঞতা, ওর বর্ণনা শুনলে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। আপনারা স্বাধীনতার মাসে এই প্রতিবেদন দেখছেন, এই সাক্ষাৎকার দেখছেন। কেন এই আমাদের জাতীয় সঙ্গীতের এই পংক্তি দিয়ে আমাদের এই সাক্ষাৎকার শুরু করলাম, সেটা বুঝতে পারবেন। আমি আজকে কথা বলবো শরীফুলের সঙ্গে। শরীফুলকে ব্যক্তিগতভাবে আপনারা চেনেন না, কিন্তু শরীফুলদের চেনেন। শরীফুলরা আমার আপনার প্রতিবেশী, শরীফুলরা আমার আপনার গ্রামে, আমার আপনার শহরে, আমার আপনার বাড়িতে থাকে। ভারতাত্মার মূর্ত প্রতীক শরীফুল শেখ
গুজরাট থেকে 2000 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে পশ্চিমবাংলায় এসেছে, তার গ্রামের বাড়িতে এসেছে। এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা থেকে কেন তাকে গুজরাটে চলে যেতে হয়েছিল, কেন তাকে 23 দিন পায়ে হেঁটে দুর্গমগিরি কান্তার মরু অতিক্রম করে তাকে ফিরে আসতে হলো, সেই গল্প, রোমহর্ষক গল্প আমরা শুনবো। এবং আমার অনুরোধ আপনাকে, আপনি তো প্রত্যেক দিন বিভিন্ন আলোকিত মানুষকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন, কিন্তু প্রদীপের নিচে যে পিল সূচ, সেই পিল সূচকে তো আমরা দেখতে পাই না। কিন্তু পিল সূচ না থাকলে তো প্রদীপকে ধারণ করা যায় না। এই একজন পিল সূচের কাহিনী আজকে আপনারা একটু শুনুন। শরীফুল, তোমাকে স্বাগত জানাই। শরীফুল ভাই, কেমন আছো বলো? ভালো আছে। ভালো আছো? তুমি আমাকে বলো যে তোমাকে আজকে সারা পৃথিবীর বাঙালি দেখবেন, 23 দিন ধরে তোমাকে পায়ে হেঁটে ফিরতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু তোমাকে যেতে হলো কেন পশ্চিমবাংলা ছেড়ে? তোমার তো পূর্বস্থলী থেকে তুমি গিয়েছিলে। পশ্চিমবাংলা থেকে আমি গেলাম, আমার গ্রামগঞ্জে কাজ ফাজ ছিল না, খুব কম কাজ ছিল। আমি তার জন্য, আমার বাড়ির আর্থিক অবস্থার জন্য আমি বাইরে কাজে গেলাম, পরিযায়ী শ্রমিক হয়ে। আমরা 8 জন ব্যক্তি কাজে গেলাম। 8 জন ব্যক্তি কাজে গিয়ে আমরা ভারতবর্ষের মধ্যে সেই সময় লকডাউন পরে সারা ভারতবর্ষের মধ্যে আমরা 9 জন, আমার যে মাসে আমাকে নিয়ে গেল সেই মাসে, আর আমার 8 জন আমরা বাড়ি আসার জন্যে হাঁটার প্রস্তুতি নিই। তারপরে আমার একটা ভাগ্নে, আমার নিজের ভাগ্নে, সে হইতে পড়াশোনা করতাম, সে একটা কলেজ স্টুডেন্ট ছেলেটা, আমার নিজের ভাগ্নে, সাইদুর নাম তার। তাকে বললাম, মামা তুই তো পড়াশোনা জানিস, ইংলিশ জানিস, তাহলে তুই কোন রোড, কোন দিকে যাবে তুই তো জানিস, আমি সাহস দেবো তোকে, আমাদের সবাইকে নিয়ে যেতে হবে। বললো, মামা খাবার আমরা যখন আছি খাবারেও জুটে যাবে। তা আমাদের কাছে ছিল, আমার এক বন্ধুর কাছে ছিল বিস্কুটের একটা ব্যাগে ছিল। সে বিস্কুট প্রত্যেকটা দিন এই 7টা থেকে 7:30টার মধ্যে আমরা গা হাত ধুয়ে চা ফা খাতাম, আর ওই বিস্কুটে 1-2 করে নিতাম। আর আমার কাছেও বিস্কুট ছিল। আমরা এই 2 জনায় বিস্কুট থাকায় আমরা 9 জনা ওই বিস্কুট, বিড়ি, পানি, এই 3টে আমাদের সাথী হইল। সেই সময় আমরা ওই আমার ভাগ নিয়ে, সে পড়াশোনায় যে নিয়ে, তাকে নিয়ে, আমার তারই ছোট ভাই একটা, সেও হেঁটে আমাদের সাথে এসেছিল। তখন আসার পর আমরা যখন হাঁটতে লাগলাম, আমি তো আবার স্টেশন থেকে ন্যাশনাল রোড ধরলাম। ন্যাশনাল রোড ধরে আমি মামাকে বলছি, মামা এটা কোথায় যাবে, এটা কোথায় যাবে? বলছে এই রাস্তাটা দিল্লি যাবে, এই রাস্তাটা মুম্বাই যাবে, এই রাস্তাটা মুখ যাবে। বললো আমার ভাগ্নিটা, আমাদের দিল্লি যাওয়ার রাস্তাটা মেন, কেন দিল্লি যাওয়াটা আমাদের মেন রাস্তা হবে। বললো, হ্যাঁ মামা। তাহলে আমি বললাম, ওই রাস্তা দিয়ে আমার হাঁটতে না। একদিন হাঁটার পর আমার ছোট ভাগ্নি যে, আর ওই মহিলা যে মাসি হয় আমার, সে বলছে, বাবা আমি হাঁটতে দেবো না। আমরা বলছে, মাসি এ তো কিছুই না, একদিনের রাস্তা, 1 মাসও নাকতে পারে, 2 মাসও নাকতে পারে, হাঁটো হাসি, খাবার তো আছে, কোনো চিন্তা নেই। আমি 2 প্যাকেট আমি ওই মাসিকে আলাদা বিস্কুট দিতাম, আর বইমের এই পানির বোতল 4খানা ছিল, আমরা পানিটা বেশি করে ওকে দিতাম। আমরা 4 জনা কম খেতাম। আবার পানি আমি আবার ওদের ঘরে দাঁড়িয়ে দিয়ে পানি ভরিয়ে সেই পানি আবার হাঁটতে নাকতাম, ওই পানি খাতাম টুকটুক করে, আবার হাঁটতে নাকতাম। যখন দেখতাম পুলিশ গাড়ি হাইব্রিড থেকে অনেকটা নেমে গিয়ে বনে নুকি চুরি থেকে, যখন যেহেতু লকডাউন, হ্যাঁ, দিয়ে এক জায়গায় চেকপোস্ট পরিচয়, সেখানে মানে আমাদের কেন্দ্র বাহিনী ছিল, কালো পোশাক পরা। আমি তখন দেখছি তো চেকপোস্টে তো বেরোতে পারব না, যেরকম করেই হোক চেকপোস্টে আমরা বেরোতে পারলাম। মানে আমাদের সঙ্গে একজনা দার্জিলিং বাড়ি, সেই বাঙালি, সে ওই ইতে চাকরি করত। সে আমাকে তখন ওই বললো, অমুক রাস্তা দিয়ে তোমরা বেরিয়ে যাও, এই ধার দিয়ে যেও না, যে ঘুরে গিয়ে অমুক রাস্তায় উঠলাম। আমরা উঠলাম, উঠে গেলাম।
আবার সেই রাস্তা ধরে 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 এসে যখন দিল্লির রোডটা 5 দিন পর দিল্লি রোড ধরলাম, একটুখানি দিল্লি রোডটা ধরে ফেলে দিয়ে আবার প্রত্যেকদিন কতটা করে হাঁটতে হতো? প্রতিদিন মোটামুটি 30 কিলোমিটার, 35-40 কিলোমিটার হাঁটতাম। সকাল 6টা 6:30টার সময় উঠতাম ঘুম থেকে, আর ঘুমোতাম তোমার 2টো 1টা 12টা, তার আগে ঘুমোতাম না, তার আগে হাঁটতে নামতাম। ওই যখনই 12টা আসতাম বলতাম একটু মুখ হাত ধো, আর আমাদের পায়ে ঘুমোতে, হ্যাঁ কোথায় ঘুমোতে? ওই যে হাইব্রিড থেকে একটু নিচে নেমে গিয়ে বন জঙ্গলে, রাস্তার মধ্যেই? রাস্তার মধ্যে না, এমনি রাস্তায়, ওটা হচ্ছে ওই মাটির ঝোপঝাড়ের রাস্তা, মধ্যে, মাটির মধ্যে, হ্যাঁ। ওই মাটির রাস্তাতে শুতাম। একদিন তো আমার ছোট ভাগ্নিটা আমার পাশে শুয়ে আছে, আমার চাদর ফাদর বিছানা ফিছানা এইগুলো ছিল, সেই তার গায়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যখন দিলাম, ওর গায়ে আমার হাত ঠেকলো, একবার গা বরফ। তাই? হ্যাঁ, যখনই বরফ ঠিকছে আমি ছেড়ে তো গা তো ওর বরফ নেই, কী দেখি আমার ওই যে সাপ দিয়ে, সাপও নয়, অন্য এক জন্তু দিয়ে তাকে তাড়িয়ে দিয়ে আমার ভাগ্নিকে আরও আমার কাছে নিলাম। দিয়ে কাছে নেওয়ার পর মনটা আর আমার ঘুম হলো না, সেদিনটা সারা রাতটাই জেগে থাকলাম। দিয়ে আমি ওদের মধ্যে সব বড়, আর ওই মাসি দিয়ে তারপর আমার ওই ভাগ্নিকে আমার বোন বলছে বারবার, ওদের বড় ছেলে বলছে আমার তোর যায় হোক, তোর আমার ভাই যায় হোক, আমার ছেলে কিছু না হয়। আমি তো আমার দিদি বলিতে আমার তো মাথা খারাপ। আর আমি ওই যে আমার যে ছোটো ভাগ্নিটা, আমার যে কেউ বলে শরীফুর কিডনি দিয়ে দেয়, আমি দিয়ে দিতাম, কিন্তু আমি এতই ভালোবাসতাম আমার ওই ভাগ্নিটাকে। দিয়ে ও আমাকে বলে, মামা তুমি আমাকে ভালোবাসো না? আমি দেখো মামা, তুমি হয়েছে আমার ছোটো আদরের ভাগ্নি, তুমি যে কথাটা বলো না আমার মুখে ভালো লাগে। দিয়ে বলার পর তখন আমার ভাগ্নে, দুটো ভাইপো, 3টে বন্ধু, মাসি ঘর আমি এমন ধারে নিয়ে এসেছি। নিয়ে আসার পর যখন বিহারে ঢুকলাম, বিহারে ঢোকার পর পুলিশের হাতে মার খেলাম। ফেরার সময় পুলিশের হাতে মার খেলে? হ্যাঁ, পুলিশের হাতে যখন মার খেলাম, তা আমাদের ঘর ছেড়ে দিল। মারার পর ছেড়ে দেওয়ার পর আমি বলছি বাচ্চা ছেলেটাকে মেরেও না, আমার ভাগ্নে তো বয়স বেশি নেয়, 17 বছর বয়স তখন। আমি বলার পর ও আর কিচ্ছু না বলি পুলিশটা ওই আমার ছোটো ভাগ্নির গায়ে হাত দিল না। আর ওই যে আমার ভাগ্নিটা ইংলিশে কথা বললো, ওকেও ছাড়লো। দিয়ে ওকে ইংলিশে কথা বললো বলে আমাদের ঘর ছাড়লো, নাহলে আমাদের ঘর আমরা বাড়ি পেতাম না। দিয়ে মহিলাটা কাঁদছে, দিয়ে আমি বলছি মাসে কেঁদো না, ব্যবস্থা হবে। আমরা যখন হওয়ার পর যখন আমাদের বাংলায় এসে আমরা 22 দিনে এরকম টাইমে জমার পর ওখানে তো আমাদের পুলিশ আছে, ওখানে বিহারের পুলিশ আছে, ব্রিজ দিয়ে আসতে দিয়েছে না, কুলুটের ব্রিজ দিয়ে আসতে দিয়েছে না। কী করব, ওই নদী আছে, নদী দিয়ে অনেকটা দূর দিয়ে আসছে, আর আমরা বুট খুলে নিই। আমার এত বড় কাঁটা ঢুকলে এই পায়ে, খালি পায়ে আসছিলে? না, ওই জ্যাকসন পায়ে। হ্যাঁ। দিয়ে ওই যখন কাঁটা ঢুকেছে, কাঁটাটা এতটা ঢুকেছে এই মাংসের ভেতরে। হ্যাঁ। আর ওই মাসি কি বলছে, মাসি এ তো পানি বেশি না, তুমি একটু শাড়িটা খুলে তুমি একটু নামো। কিন্তু বললো বাবা তোরা আছিস, আমি পেটের ছেলে, আমি তো তোমার কোনো নেই, আর তোমার নাতি এখানে, তা ওই সব পরে থাকো, শাড়িটা খোলো। তারপর আমরা ঢুকলাম বাংলায় ঢোকার পর হেঁটে আমি যখন আমাদের আসানসোলে পার্টি অফিসের সামনে আমার এমএলএকে ফোন করলাম। আমার এমএলএকে যখন ফোন করলাম, কি নাম তোমার এমএলএর? প্রদীপ সাহা। কোন দলের এমএলএ? সিপিএম তখন ছিল। দিয়ে আমি ফোন করলাম, ফোন ধরল, কে বলছেন? আমার মামার নাম বললাম, আমার ছোটো মামা, পার্টি মেম্বার সে। দাম বললাম আমি শামসুরের বড় ভাগ্নে বলছি, শরীফুল। ওই যে বলেন কী ব্যাপার?
আমি বলছি স্যার আমি তো আমরা গুজরাট থেকে হেঁটে এসেছি, তা আমরা আসানসোল পার্টি অফিসের সামনে, তার আগে ওই আমাদের সিপিএমের পার্টি অফিসের সামনে আমি ওই মোড়ে একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে আমাদের সিপিএমের পার্টি অফিসটা কোন সে দেখে দিল, বলছে 9 ওপিটে। আমি বলছি 9 তো ওপিটে হবে না, এপিটে হবে। দিয়ে আরেকজন বয়স্ক লোক সে বললো সিপিএম পার্টি করো। আমার হ্যাঁ। সেই ভদ্রলোক আমাকে ওই পার্টি অফিসের সামনে তালা মারা। আমি যখন আমার এমএলএকে ফোন করলাম, ফোন করার পর আমি যখন বললাম, আমার এমএলএ বললো ব্যবস্থা করছেন, যে আমাদের এই জেলাতে বললো, জেলা আবার ওই জেলায় বললো, ওই জেলার বলার পর যে মানুষটা আমাকে নিয়ে এলো সেই মানুষ আসলো, সেই মানুষ এসে আমাকে, শরীফুল খান নাম, আমার নাম স্যার। আপনার নাম? হ্যাঁ। তুমি সিপিএম পার্টি করো? আমি হ্যাঁ। আমি আমার মামা আমাদের গোষ্ঠীটাই ফোন করে এই সিপিএম পার্টি করে, তাই? আমি হ্যাঁ। ঠিক আছে, তালাটা খুলছে, একটু বসো, গা হাত ধো, তারপর খেতে দেবো। আমরা গা হাত সবাই ধুইল, ধুইটে সবাই করলো। আর আমার এই চামড়া, এই খুলিতে এই চামড়া পুরো উদরে গিয়েছে। আর যে যেমন গ্যাস মানে বলার নেই, খুলিটাই থুই দিয়ে ঘন্টা মতন সে ফ্যান চালিয়ে দিল। একজন আসলো, খাবার নিয়ে আসলো, খাবার খেলাম, খেয়েটে মহিলাটা বলছে এখানে আমরা থাকবো না, বেরিয়ে চ। তখন আমরা যখন বেরিয়েছি তখন 11টা বাজে রাত। আমি বলছি আজকের দিনটা থেকে যাও, কাল রাত থেকে তো রাস্তায় গিয়ে শুতে হবে, এখানে শুইতেই তারপর দিন বেরিয়ে যাবো। বলছে না। ওই কথা শুনে আমরা সবাই বেরিয়ে আনবো। বেরিয়ে এসে সবাইকে বললাম, বললাম ঠিক আছে, আমার আর ভালো চলে যেতে। ওই হাঁটতে লাগলাম, ওইখানে ওই যেই বেরোলাম আর বসলাম না। এসে বর্ধমানে যখন জমলাম 2টো বাজে। মানে একদিনে আসানসোল থেকে বর্ধমান হেঁটে? হ্যাঁ। 100 কিলোমিটার রাস্তা? মানে ডানাই নিত 11টা থেকে ধরো পায়ের ওই অবস্থা নিয়ে? হ্যাঁ। আর আমার ওই যে কাঁটা, আর আমার ভাগ্নির যে ব্যাগ, ছোটো ভাগ্নিটার 2-3টি ব্যাগ নিয়ে আমি হাঁটছি। যখন হেঁটে এখানে জমলাম, যখন ওই ন্যাশনাল রোডটা থেকে নিচে নামছি, ওইখানে গিয়ে দাঁড়ালাম। ওইখানে গিয়ে যখন দাঁড়ালাম, বসলাম, দিয়ে যেমন সবাই তো আর হাঁটতে পারছে না, তখন ওইখানে গিয়ে একটা দোকানে গিয়ে মানে গা গড়াইছে। পুলিশ আসলো, এসে বলছে এই শুয়ে আছে কেন, লকডাউন। আমাদের আর কথা বেরোইছে না। দিয়ে আমি যে কথা বলিস না, চুপচাপ থাক, ওরা যা বলছে বলুন না। আমরা কোনো কথা না বলে চুপচাপ থাকলাম। থাকার পর আমরা কিছুক্ষণ থাকার পর বিস্কুট বার করলাম, পানি বার করলাম, দিয়ে খেলাম। খেয়ে ওইখান থেকে আমরা এসে বর্ধমান স্টেশনে ঢুকলাম। স্টেশনে না ঢুকে ওভারব্রিজ দিয়ে হাটুরুপিরতলা আমার ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, সেইখানে আমরা গিয়ে একদিন থেকেলাম। তারপরের দিন আমি ওই যে মহিলা, তাকে ধরো তার এলাকায় ট্রেনে চাপিয়ে দিলাম। তখন ট্রেন চলছে, আমার যখন বাংলায় আলাম 2 দিন হয়েছে ট্রেন চলেছে। দিয়ে আমি ওকে কাটোয়া থেকে ট্রেনে চাপিয়ে দিলাম। আর আমার যে 2টো ভাইপো, দুটো ভাইপো, ভাগ্নে আর 3টি বন্ধুকে চট্টগ্রাম ওদের ঘর পাঠিয়ে দিলাম। দিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে আমি বাসে চেপে গেলাম। আমি যাওয়ার পর আমাদের ঘর ডাক্তার, মেডিকেল সব কিছু করলো। করার পর আমাদের ঘর 15 দিন বললো অন্য জায়গায় থাকতে হবে। এই যে এই গোটা রাস্তাটা হেঁটে এলে, পায়ের এই অবস্থা নিয়ে হাঁটলে কি করে শরীফুল ভাই? ওইটাই তো মানে মানুষের যখন ইতে পড়ে, মানে আবেগে ইতে পড়ে, তখন সে কোথায় যাবে সেটা ভাবে না। ওই ভয়ঙ্কর আঘাত, ওই ক্ষতবিক্ষত পা নিয়ে অতটা রাস্তা হেঁটে এলে মানে পারলে কি করে? আমার তো ভাবতেই অবাক লাগছে। একটা কথা বলছে, আমরা যখন হাঁটতে নেগেছি, আমার যে ছোট ভাগ্নে আর ভাইপু বলছে বাপ পারবো না। আমি বাপ হাঁটতে নেগেছি, যখন মই বাঁচে সেটা আল্লাহ দেখবে, চলো। আমি যখন বললাম একদিন হাঁটার পর, আমার ভাইপুরা বলছে বাপ আমি পারবো না। আমি শোন বাপ, একদিনের পথ চলে গেছি, আবার ঘুরিয়ে যায়, আবার একদিন দেখবে।
ওখানে না খেয়ে মরে যাব, সেই নিয়ে যাবে, সেই বর্গি বোতার মতন আমাদের ঘর পুঁতিয়ে দেবে মরে গেলে। আর তার থেকে হেঁটে চ মরে বাঁচে সেটা নিজের জায়গায় গিয়ে দিয়ে বলার পর ভাইপুরা তখন বললো, ভাইপুরা আশ্বাস দিল, বড় ভাইপুরা বললো চলো বা চাচা। দিয়ে আমি হাঁটতে লাগলাম, সবাই হাঁটতে লাগলো। মহিলাটা যখন 1 সপ্তাহ হাঁটার পর, মহিলা যখন আমরা পাঞ্জাবের রাস্তাতে ধরলাম, দিল্লির একটু ধরে ফেলে দিয়ে পাঞ্জাবে যখন ধরলাম, মহিলা বলছে আমি পারবো না, ওখানে একদিন থাকতে গেলাম আমরা। ওই মহিলা কোনো দোকানপাট তো কিছুই খোলা নেই, কিচ্ছু খোলা থাকতো না, শুধু ওই কল, ওই পানি নেওয়া, এইটা। আর বিস্কুট, খাবার বলতে বিস্কুট বিস্কুট ছিল আর বিড়ি ছিল, একজনের বিড়ি খেত, সে আমার বন্ধু। তার ওই বিড়িটুকুই সম্বল, হ্যাঁ আর বিস্কুট। হ্যাঁ, আর ওই বিস্কুট শেষ হওয়ার পর আমি যখন আমাদের বিস্কুট শেষ হলো বিহারে ঢোকার আগে। এতটা বিস্কুট ছিল? হ্যাঁ, আমাদের মাঝখানে আর কিচ্ছু খাওনি এত খিদে নিয়ে? ওই বিস্কুট, পানি, ওই 2, 3, 4, ওই চলতে চলতে 2 করে বিস্কুট খেতাম, পানি খেতাম। তা এবং সরকারের পক্ষ থেকেও কোনো সহযোগিতা? না না, আমরা সাহায্য পেয়েছি আমার জেলায় ঢুকে। আমি কিরকম আমার এমএলএকে ফোন করে তারপরে এইটা পেয়েছি। প্রদীপ সাহা, হ্যাঁ, সিপিএম এর এমএলএ। দিয়ে ওনাকে বলেটেই তারপর আমরা খাবার সব কিছু পেয়ে তখন ই করে আমার বাড়িতে যখন আমার ভাইয়ের বাড়িতে ঢুকলাম, বোনের বাড়িতে, সব মানুষ বলছে কোথাকার, দেখতেই চায়। আমাদের মুখে কিছু মাথা নেই। দিয়ে এখানে নিয়ে ওই মাস্ক নিতে হইলো, মাস্কটা মুখতে দিল, আমার বোন চা ফা করে দিল ওই জনগণ আসার আগে। ওই চা বিস্কুট খেয়ে আমাদেরকে বলি ভাই ওই চালাই থাক, সব কয়জনে, নাহলে আমাদের ঘর দেখলে বলবি ওই চালাই থাক। না, আমি একটা কথা আপনাদেরকে বলি, মানে আমি শুনেছি এরকম ঘটনা অনেক, এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে এর আগেও আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু গুজরাট থেকে 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্বস্থলী যাওয়া, মানে বর্ধমান জেলার একেবারে শেষ সীমান্ত, হ্যাঁ, পায়ে ওই আঘাত এবং কাঁধে 2 জন, সঙ্গে একজন মহিলা, একে ভাষায় মানে ব্যাখ্যা করার কোনো মানে ভাষা আমার জানা নেই, আমার শব্দকোষ সত্যি শূন্য। এবং পেটে দেওয়ার মতো শুধু কয়েকটা বিস্কুট এবং একটু জল এবং একটু বিড়ি। আমরা যখন বিভিন্ন বিষয়ে অভিযোগ করি না জীবনের কাছে, যে আমার এই নেই, আমার সেই নেই, তখন আমি এই মানুষগুলোর কথা ভাবি এবং ভেবে নিজেকে ইন্সপায়ার করার চেষ্টা করি। ওদের কথা আপনাদের কাছে নিয়ে আসার কারণ এটাই যে দেখুন, মেইন স্ট্রিম মিডিয়ায় তো ওরা জায়গা পায় না, না পাওয়ারই কথা, কারণ ওরা বাজারের সঙ্গে আপোষ করে না। আমরা যারা অল্টারনেটিভ মিডিয়া, আমরা যদি ওদের কথা আপনাদের কাছে তুলে না ধরি, তাহলে আমি কিন্তু ওকে একটু গ্লোরিফাই করতে চাইছি না, কারণ ও নিজে থেকেই গ্লোরিফাইড। আমি শুধু চাই ওর কথা আপনাদের কাছে পৌঁছে দিই, এবং আমি নিজেও বারবার করে রিকল করে যাতে নিজেকে বিভিন্নভাবে ইন্সপায়ার করা যায়। জীবনের ছোটোখাটো অনেক দুঃখ, অনেক হতাশা, অনেক না পাওয়া, সেগুলো নিয়ে আমরা খুব বেশি স্টাক হয়ে থাকি তো বিভিন্ন সময়। সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য ওরা কিন্তু আমাদের কাছে জলজ্যান্ত নিদর্শন। এবার একটা এই দ্বিতীয় পর্বে যাবো এই সাক্ষাৎকারের, একটা ছোট্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি। ওর নাম হচ্ছে সিপিএম, অদ্ভুত নাম, শরীফুল সিপিএম। ওকে সিপিএম বলা হয়। তোমাকে সিপিএম বলা হয় কেন? আমাদের 2024 মানে 2023 অক্টোবর, মানে যেটা 11 মাস বলা হয়, ওই 11 মাসে মানে আমাদের ইনসাফ যাত্রায় মানে 3 তারিখ, ইংরেজি 3 তারিখে ডিআইফাই জন্ম। আচ্ছা, ওই আমরা কুচবিহার যাই, আমি, মীনাক্ষী, দুবদতী শাহ, কনন্তনদা, আবাসদা, আমাদের আর বামফ্রন্টের হেভি নেতা সবাই যায়। দিয়ে আমি এমনই একটা ছেলে, আমি যে পার্টিটাকে ভালোবাসি সেটা সিপিএম পার্টি। আমি একজনের নামই জানি, সেটা হচ্ছে বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য আর যত বসু,
এই তিনজনের নাম আমার মানে অন্তরে গীতা থাকে। তুমি জ্যোতি বসুকে দেখেছো কখনো? হ্যাঁ। আচ্ছা আমি বর্ধমান ডিস্ট্রিক্টেই দেখেছি। আচ্ছা, বিমান বাবুকেও দেখেছো? হ্যাঁ। আর বুদ্ধ বাবুকেও দেখেছো? হ্যাঁ, বুদ্ধদেব বাবুকে দেখেছি। আমার এলাকায় মিটিং করতে গেল, আচ্ছা পূর্বস্থলী থানার মাঠে। আচ্ছা, উনি মিটিং করতে গেল না, পূর্বস্থলী না, নবদ্বীপ চটুর মাঠে মিটিং করতে গেল। আর আমার নানা, আমার মায়ের মামা বলছে তোর বুদ্ধদেব ভরসায় নবদ্বীপ মিটিং করতে আসছে, যাবে? কবে নানা? অমুক দিন। হ্যাঁ যাবো, বলবা তোমাকে কিছু খরচা করতে হবে না, আমি করবো। আমার সেই নানাকে বলতাম, বলতে তোকে খরচা করতে হবে না, আমি করবো, চ। দিন নিয়ে যেত। তার নাম হয়েছে আজার শেখ, আমার সেই নানার নাম। আর ওই নানাদের সঙ্গে থাকতো খাদু মল্লিক, তাই শেখ, তারপর মুসা মণ্ডল, মুসু, আমার এই মায়ের মামার এরা থাকতো। সেটা তো হলো, কিন্তু তোমাকে সিপিএম বলা হয় কেন? এই সিপিএম পার্টি মানে ইনসাফ যাত্রায় আমি একমাত্র পার্টি হয়ে গেলাম। আচ্ছা, দিয়ে আমাদের বর্ধমানের সুজন বলে একটা ছেলে, সে বলছে এ তোর নাম কি? আমার নাম শরীফুল। দিয়ে একজনে বলছে তোর নাম কি? আমার নাম সিপিএম, আমরা ডিআইএফআই। তার বাড়ি হচ্ছে তোমার হুগলি। আমি যার নাম বলি, যে আমাকে বলছে তোর নাম কি? আমার সিপিএম নাম, আমরা ডিআইএফআই। আমরা ডিআইএফআই এসে পাই মহিলা। হ্যাঁ, আমি বলছি আমি ডিআইএফআই বুঝি না, আমি সিপিএম বুঝি। আচ্ছা, দিয়ে আমার ওইখান থেকে আমার নাম হয়ে গেল সিপিএম। তাই নাকি? মানে আমাকে ইনসাফ যাত্রায় সবাই সিপিএম বলি। তুমি তো এই যাত্রার বিখ্যাত মানুষ, তোমাকে সবাই সিপিএম বলে চেনে, তোমার পার্টির নেতারাও সবাই সিপিএম বলে চেনে, সেটা আমি জানি। দিয়ে এই বলে আমাকে হাঁটার দিল, আমাকে একটা দায়িত্ব দিল, এই যে আমাদের যে বাস করছিল ইনসাফ যাত্রা, ওইটা আমাকে দায়িত্ব দিল। কিসের দায়িত্ব? এই পয়সা কারোর সঙ্গে আমরা ইনসাফ যাত্রায় যে মিটিং হয়েছে, আমরা ব্রিগেডে যে পয়সা তোলা হয়, সেই পয়সা কালেকশন তোলার আমার দিদিও তুলিল, মীনাক্ষী দিদি, যুবজ্যোতি শাহ, কনন্দন দা, আমাদের ডিআইএফআই যারা ওই ইনসাফ যাত্রায় যারা ছিল সবাই। আচ্ছা, মীনাক্ষী মুখার্জি, আভাস রায়চৌধুরী, কলতান দাশগুপ্ত, এদের সঙ্গে এতদিন হাঁটা, এই অভিজ্ঞতাটা কেমন? আমার ভালো। দুটোই হাঁটার অভিজ্ঞতা, ওটাও একটা হাঁটার অভিজ্ঞতা, এটাও ভালো। এটা কোন অভিজ্ঞতাটা ভালো? আমার হাঁটার উপযুক্ত হয়েছে আমাদের গুজরাট থেকে ওটা অনেক মানে দিয়ে ওইটা হচ্ছে পেটের জন্য, ইর জন্য, ধরো কোথা থেকে কোথায় এসেছে, আবার কোথা থেকে কোথায় গিয়েছে, এবং রাস্তাও চিনতে না। আমরা বাপের জন্ম, আমরা জানি না ওই রাস্তা আমাদের হেঁটে আসতে হবে, এইটুকুনি আমরা। তুমি জানো ওই সময় অনেকে ট্রেন লাইনে চাপা পড়ে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন বিহারে না পাঞ্জাব ছাড়বো, তখন শুনলাম এক স্টেশনে এক মহিলা মানে শুয়ে আছে, তার ছেলে মুখে মারছে। আমার ওই একটা স্টেশনে মরা, ওই করোনার সময়তেই। তারপরে দুদিন পর ওই মালগাড়িতে ঘটনা। আরে, তা আমরা তখন যখন ওই দুদিন পর, তখন আমরা বিহারে ঢুকবো। তা আমরা বলছি আল্লাহ, যে মানুষগুলো কেটেছে, ড্রাইভার, গার্ড, স্টেশন মাস্টার, সেই এলাকার যে দায়িত্ব আছে সেও জানে না। এখন লকডাউন চলছে, গাড়ি চলা বন্ধ। আমরা ভেবেলাম, আমার ভাগ্নে, আমার যে বড় ভাগ্নে বলছি মামা আমি কি বললাম এরপর দিয়ে চলো, তুমি বললে না। আচ্ছা শরীফুল ভাই, আমরা শেষের দিকে এসেছি, আমি তোমাকে দুটো প্রশ্ন করব। প্রথম কথা, তোমাকে আমি বলি, তোমার হাত ধরে আমি বলছি প্রকাশ্যে, যে তোমার সঙ্গে কথা বলে আমি নিজে সমৃদ্ধ হলাম, আমার ভালো লাগলো, আমি জীবনের অনেক শিক্ষা পেলাম। তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে এখন তো ধরো তৃণমূল কংগ্রেস করলে বা বিজেপি করলে তো অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, ওরা তো সরকারে আছে, তোমাদের দল তো সরকারে নেই, তো তোমার কখনো ইচ্ছা হয়নি বিজেপি বা তৃণমূল করি? একটা কথা বলছি, আমার সিপিএম পার্টি
আমার যখন 7 বছর বয়স, 7 বছর একদিন নয়, 7 বছর বয়স থেকে এই আমার নানা, আমার যার নাম বললাম, ওই নানাদের সঙ্গে এই সিপিএম পার্টি ফ্ল্যাগ, কুঞ্চি কাটা, গাছে বাঁধা, ইতে বাঁধা, ভোটের সময় ভোট মানে নানাদের সঙ্গে চা দেওয়া, এই করা, এই যেটা করতাম, এই সিপিএমের যে আদর্শটা আছে এই 2-3টি পার্টির নেই, নেই কংগ্রেসের, নেই বিজেপির, নেই তোমার তৃণমূলের। এর একটা আদর্শ আছে কি, আমি যে কথা বলবো মোহাম্মদ সেলিম সেই কথা বলবে, মীনাক্ষী সেই কথা বলবে, আবাস দাস সেই কথা বলবে, বিমান বসু সেই কথা বলবে। আমার পার্টির এইটা মেন, আমার এইটা দেখে আমি কোনো পার্টির কাছে যেতে চাই। কোনো অফার এসেছিল তোমার কাছে? আমার কাছে এলো। কে বলেছিল? আমার তৃণমূলই বলিল, আমার এক মামাতো ভাই, সে আমার গ্রামের মস্তান সে। আচ্ছা, তো তোমাকে তৃণমূল করতে বলেছিল? হ্যাঁ, সে তার সঙ্গে আমি এখনো পর্যন্ত তার সঙ্গে কালেকশনে আছি, কিন্তু তার কাছে সে কোনো বিপদে বললে আমি তাকে সাহায্য চাই, আবার সাহায্যও করি। কিন্তু তৃণমূলটা করো না? না, আর করবেও না? না, যতদিন বেঁচে আছে এই পার্টি নিয়েই থাকবো, মরলে এই পার্টি নিয়েই মরবো। কোন জীবনবোধে জারিত হলে ঠিক এই আত্মবিশ্বাস, এই আত্মনিয়ন্ত্রণ পাওয়া যায় আমি জানি না, এবং এই ধরনের মানুষেরা যে কোনো রাজনৈতিক দলেরই সম্পদ, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যারা নিঃস্বার্থভাবে দলটাকে এইভাবে, এদের হার দিয়েই তো দল তৈরি। এবং শরীফুল শেখের সঙ্গে কথা বলে আজকে আমি নিজে সমৃদ্ধ হলাম। আমি কখনো আপনাদেরকে এইভাবে অনুরোধ করি না যে সম্পূর্ণ পর্বটি শুনুন, তবে অনুরোধ করব আপনাদেরকে আজকে এই সম্পূর্ণ পর্বটি, সম্পূর্ণ প্রতিবেদনটি, সম্পূর্ণ সাক্ষাৎকারটি দয়া করে শুনুন, এবং আমার বিশ্বাস আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে ওর অভিজ্ঞতা, ওর বর্ণনা শুনলে। এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।